ঝন্টুবাবু, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারি যে ওখানে একটা স্বাধীনতা পাওয়ার খেলা চলছে একদিকে, আরেকদিকে সংখ্যালঘু নিধনের খেলা চলছে। এই মিছিল যে দেখছেন আমাদের ডান দিকে ভিজুয়াল চলছে, এই মিছিলে একটু পরে আমি এই ন্যাটসও শোনাবো, আওয়াজ শোনাবো, বলা হচ্ছে দুর্গাপুজো হতে দেবো না। না দেখো, ওই স্বাধীনতা ফাধীনতা ওগুলোকে সাইডে রাখুন। ওখানে বাংলাদেশ বা তার আগে পূর্ব পাকিস্তান গঠন বা পশ্চিম পাকিস্তান এন্টায়ার চিত্রটাই তৈরি হয়েছিল এথনিক ক্লিনজিংকে কার্যকরী করার জন্য। অর্থাৎ হিন্দু অমুসলিম যারা আছে, মূলত তো হিন্দু হিন্দু ম্যাক্সিমাম, অমুসলিম মানে অমুসলিম আর যে কাউন্টার পার্টটা তারা এতটাই কম যে তারা নেগলেজেবল একটা পার্ট। এদেরকে এথনিক ক্লিনজিং মানে একদম কৃত্রিমভাবে একটি সম্প্রদায়কে মেরে ফেলা। আমি বলছি তোমাকে, বেশ কিছু বছর আগে বাংলাদেশের দেওয়াল লিখনগুলো যখন ৭২-এর আন্দোলনের আগে, তখন স্বাধীনতার জন্য ওরা আন্দোলন করছে, মূলত পাকিস্তানের যারা মানে এনহায়েত বাহিনী তারা কাদেরকে টার্গেট করতো? ওখানকার পাকিস্তান বিপক্ষের যে সামান্য মুসলিম আর ম্যাক্সিমামটা ছিল সংখ্যালঘু হিন্দু। আমি বলছি তারা দেওয়াল লিখন কি হচ্ছে তোমাকে শোনাই। একটা দুটা হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। মানে ভাবো, একটা হিন্দু পল্লীতে দেওয়ালের মধ্যে সকালবেলা উঠে দেখছে তাদের বাড়ির ওয়ালে লেখা আছে একটা দুটো হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। এই ধরনের কাউন্টার পার্ট থাকলে একটা হিন্দুর মধ্যে একটা সন্ত্রাস ঢুকে গেল হিন্দু সম্প্রদায়ের মধ্যে। মূলত হিন্দুদেরকে তাড়ানোর বিভিন্ন রাজনৈতিক কৌশলের একটা কৌশল হচ্ছে এটা। এই যে তুমি স্বাধীনতা বলছো না, পরে আরেকটা স্বাধীনতা চাইছে ওরা, এগুলো কিচ্ছু না। এগুলো সেই একদম প্রথম দিন থেকে, ফ্রম দ্য ডে ওয়ান, পূর্ব পাকিস্তান যখন তৈরি হলো, এই ঘটনাগুলো চলছে। তা না হলে তুমি দেখো বাংলাদেশে আজকে হিন্দু সংখ্যা কত? লাস্ট 2011-তে ওদের যা সেন্সাসটা, সেখানে কত ছিল? 8%। আমি বলছি এই মুহূর্তে 1 থেকে 2%-এর উপরে উঠবে না হিন্দু। একটা মাসকে পুশব্যাক করতে হবে, আর এই পুশব্যাক করার নামেই এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে মানে চোখে ধুলা দিতে হবে, এটা একটা ব্যাপার। আর এবার তো তুমি যা দেখালে, এবার তো বিশ্বের একটা শক্তিশালী দেশ আমেরিকা এটার পিছনে আছে। আমেরিকার ইন্টারেস্ট কিন্তু এই সংখ্যালঘুটার মধ্যে থাকার কথা নয়, কারণ তারা ওখানে বাজারটা ধরতে চাইছে, এখানে শেল্টার করে মিলিটারি বেস করে চীনকে কন্ট্রোল করা, একদম তাই, ভরকেন্দ্রটাকে শিফট করে দেওয়া। কিন্তু এই ভরকেন্দ্র শিফট করার খেসারত যে ওখানকার হিন্দুরা দিচ্ছে, তাতে ওদের বইই গেছে 1% 2%-এর। দ্বিতীয়, আমি আরেকটা প্রশ্ন করি যে ভারত যে হিন্দুদের স্বঘোষিত একটা অংশ, অন্তত আমি এখনো বলছি এটা তো হিন্দু কান্ট্রি নয়, কিন্তু একটা হিন্দু লার্জেস্ট পপুলেশন এখানে, তাদের ভারতেরও তো জোরালো সেই প্রতিনিধিত্ব নেই যে ভারত জোরালোভাবে যেটা বলবে, যেটা ঠিক ইয়েতে হলো শ্রীলঙ্কাতে তামিল হিন্দুদের মেরে ফেলা হলো, তারপরেও ভারতের ওই সময় কংগ্রেসি নেতারা সেই অর্থে কিন্তু বিশ্ব মঞ্চে চিৎকার করে বলতে পারেনি, দেখো কি চলছে, নারকীয় গণহত্যা, এথনিক ক্লিনজিং শ্রীলঙ্কায়। ফলে একদম পরিষ্কার সত্য ঘটনা তোমায় আমি বলি যে এই ঘটনাগুলোর পিছনে আন্তর্জাতিক মদত যেমন আছে, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ভেতরে এই জমি দখল। যে ঝন্টুবাবু, আপনি পরিকল্পনার কথা বলছেন, আমি একটি বক্তব্য শোনাবো বাংলাদেশের হিন্দু মঞ্চের একজন নেতা, তার নাম হচ্ছে নিহার হালদার, প্রতিষ্ঠাতা সমন্বয়ক হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ। তিনি কি বলছেন শুনুন, তারপর আসি আলোচনা। 5ই আগস্ট আন্দোলন নাকি ডক্টর ইউনূস মহোদয় স্যার বলছেন পূর্ব পরিকল্পিত ছিল। আমরা গোটা সুশীল সমাজের কাছে প্রশ্ন তুলছি, আপনারা দেখবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, চাকমা সম্প্রদায়, তাদেরকে কিভাবে 5ই আগস্ট থেকে নিধন করা হচ্ছে। আপনি যাদেরকে আপনার পাশে দাঁড় করিয়েছেন, যাদের কথায় আপনি সামনে আগাচ্ছেন, তারা তো এই দেশটা ধ্বংস চাচ্ছে। আমি বহুতনাথ বিখ্যাত বামপন্থী লাইটার ছিলেন, একটা সময় আত্মপরিচয়ের দাবিতে বাংলাদেশ বা পাকিস্তান হবে, মুসলমানদের আলাদা স্টেট হবে, এই দাবি করেছিলেন। একটা সময় পালিয়ে এসেছেন, শুধু নয় লিখতে বাধ্য হয়েছেন যে আমিন ভালো, জমিন ভালো, ভালো শহর ঢাকা, সবার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। এই যে হিন্দু পল্লী ফাঁকা, এই মেকানিজম, এই কৌশলের নামই বিভিন্ন সময় বিভিন্ন তকমায় এসেছে বাংলাদেশে। একটাই
একটাই টার্গেট, হিন্দু পল্লী ফাঁকা হলে ওই জমিটা ওদের হবে। দুটো আমি আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি ঝন্টু বাবু, আমি রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার আগে দুটো ইন্টারেস্ট কাজ করছে এখানে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, তাদের একটা নিজেদের বেস তৈরি করা, কন্ট্রোল তৈরি করা বাংলাদেশের ওপর রিজিওনাল একটা শক্তি হিসেবে উঠে আসার জন্য, যেটা তারা খানিকটা হারাচ্ছিল কারণ বাংলাদেশ খানিকটা স্বাধীনভাবে এগোচ্ছিল। আরেকটা হচ্ছে বাংলাদেশের ভিতরে থাকা একটা কট্টরপন্থী সেকশন, যাদের উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে সংখ্যালঘুদের নিধন করা বা দাবিয়ে রাখা। যাই হোক, বিল ক্লিন্টন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আমরা যেটা করতে চাইছিলাম ইউনুস সেটা করে দেখিয়েছেন। কি বলেছেন তিনি শুনে আসবো রাজাগোপাল বাবুর কাছে। বিল ক্লিন্টনের বক্তব্য। He has succeeded in doing what we all must do, and he is a walking testament to its riches. I'm very, very proud of you, very grateful for you, and I think all of us should wish Bangladesh well. রাজাগোপাল বাবু, বিল ক্লিন্টন সরাসরি বলে দিচ্ছেন আমরা যেটা করতে চেয়েছিলাম তিনি সেটা করে দেখিয়েছেন। অর্থাৎ এখানে স্পষ্ট হচ্ছে একটা উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা পূর্ণ হয়েছে ইউনিস আসার মাধ্যমে। বলুন। হ্যাঁ, দেখুন, মানে বিল ক্লিন্টন এই মুহূর্তে যে আমেরিকান যে প্রশাসনের চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে তা বোধহয় নয়। যাই হোক, বিল ক্লিন্টন ইউনিসকে সমর্থন করছেন বা দেখা যাচ্ছে ইউনিসের সমর্থন করার জন্য নানান জায়গায় আমেরিকার লোকজন রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেখানকার যে যারা সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুরা, হিন্দুদের সংখ্যা তো মানে ঠিক স্বাধীনতার সময় থেকে কমেনি বা বাংলাদেশ সবার থেকে কমেনি। 1901 সালে 33% হিন্দু ছিল, তখন তো অবিভক্ত ভারত ছিল। তারপরে প্রত্যেকটা সেন্সাস যদি দেখেন কমতে কমতে, এবং লাস্ট সেন্সাস 2022 সালে হয়েছে বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে যে 7.95%। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটাতেই কমেছে। হিন্দুরাই নিজেদের শক্তি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অপরকে গালাগালি করবো যে অপরে দেখছে না, কিন্তু আমাদের শক্তি কি আমরা বজায় রাখতে পেরেছি কি? হিন্দুরা কোনোদিন তাদের শক্তিকে দেখাতে পেরেছে? খুব অবাক লাগে যদি দেখেন যে হিন্দুরা কি করেছে, তাদের মা দুর্গার কাছে, তাদের কাছে অস্ত্রশস্ত্র ধরিয়ে দিয়ে প্রার্থনা করছে, মা তুমি আমাদের হয়ে যুদ্ধ করো। আরে বাবু, যুদ্ধ তো নিজেকে করতে হবে। যদি দেখেন নোয়াখালীর সেই যে এত নিধন ঘটে গেল, আমাদের যে জমিদারের বাড়িতে কয়েক হাজার মানুষ এসেছিল, আক্রমণ করলো খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু কেউ লড়াই করলো না, ভয়ে পালিয়ে গেল। আপনি যদি দেখেন যে এই যদি আপনি লড়াই করার মানসিকতা নেই, তাহলে কিন্তু আপনাকে, এখন আফগানিস্তানে একটা বিরাট সংখ্যক হিন্দু ছিল, এখন 0.004%। পাকিস্তানেও যদি দেখেন সেখানেও এখন প্রায় 2%-এর নিচে নেমে গেছে। কেন এই ঘটনাটা ঘটছে? আমি লড়াই করব না, আমার হয়ে বিশ্ববাসী চেঁচাবে, তা তো হতে পারে না। যারা লড়াই করেছে তারাই পৃথিবীতে বেঁচে রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। হিন্দুদের মধ্যে সেই জাগরণ, সেটা ভারতবর্ষেই হোক না কোথাও হোক, যে কোনো জায়গায় হোক, সেই জাগরণ কি আমরা দেখিনি। সবসময় আমরা ভেবেছি যে আমরা খুব উৎকৃষ্ট জাত, আমাদের শিক্ষা দীক্ষা আছে, আমাদের নানান গুণ আছে, সারা পৃথিবী আমাদের ধর্মের, আমাদের ঐতিহ্যের কথা ভেবে সারা পৃথিবী আমাদের দিকে এগিয়ে আসবে। তা কখনো ঘটে না। সুতরাং আজকে যে বাংলাদেশে যেটা ঘটছে, একটা নতুন কিন্তু একটা দিক দেখা যাচ্ছে। সেখানকার মানুষ পথে নেমেছে, এবং এই যে আপনি যদি পথে না নামতে পারেন, মানুষকে যদি তৈরি না করতে পারেন, বদলার জবাব বদলা না দিতে পারেন, তাহলে কিন্তু একেবারে নিশ্চিহ্ন হতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরও দুঃখের একটা কথা লাইন বলে দেবো, আরও দুঃখের কথা, যখন অন্য ধর্মের হয়ে নানান গোষ্ঠী আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক ইউনিয়ন আছে, কাদের বলার দরকার নেই, খ্রিস্টানদের হয়ে সারা সমস্ত ডেভেলপ কান্ট্রি, কিন্তু হিন্দুদের একটা রাষ্ট্র ছিল, নেপাল সে চলে গেছে। ভারতবর্ষ একমাত্র দেশ যার হিন্দুদের হয়ে কথা বলার কথা, কিন্তু সে কিন্তু নীরব। এটাই আমাদের লজ্জার লাগে যে ভারতবর্ষকে আমরা ভেবেছিলাম যে এত শক্তিশালী জায়গায় রয়েছে, এখন হিন্দুদের যে কথা তারা বলুক, কিন্তু সেখানে খুব একটা আমরা সবল ভারতকে আমরা কিন্তু বিশ্বের আঙ্গিনায় দেখতে পাই।